ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল অনলাইন স্টাডি। তোমরা যারা ভোকেশনাল নিয়ে পড়ছো, যারা 11-এ ভর্তি হয়েছো, তাদের জন্য এই ভিডিওটা। তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন হলো ক্লাস 11-এর একটা সাবজেক্ট। ক্লাস 11 ভোকেশনালের একটা সাবজেক্ট হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো আমি তোমাদেরকে অজয় কুমার মান্না আর রাজেন্দ্রনাথ গিরি, ঠিক আছে, এই দুটো রাইটারের লেখা যে সিএ বইটা আছে, তো সেটাতে চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো প্রথমে আমি যেটা তোমাদের সাথে আলোচনা করব আজকে, সেটা হলো কম্পিউটারের গঠন, মানে কম্পিউটার সিস্টেমের ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, দেখো, একটা কম্পিউটার সিস্টেম প্রধানত কতগুলো ইনপুট যন্ত্র, সিপিইউ আর কয়েকটা আউটপুট যন্ত্র নিয়ে গঠিত হয়। এছাড়া তথ্যগুলিতে তথ্যগুলোকে যাতে তুমি ভবিষ্যতে ব্যবহার করতে পারো, তার জন্য তথ্য সঞ্চয়কারী কিছু যন্ত্রাংশের সাহায্য আমাদের প্রয়োজন হয়, মানে কম্পিউটারের প্রয়োজন হয়। তো নিচে দেখো, এখানে একটা ফার্স্টে দেখো একটা কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম এখানে দেখিয়েছে, বুকেতে আছে। তো মেনলি হচ্ছে কম্পিউটার ইনপুট সিস্টেম, আউটপুট সিস্টেম, সিপিইউ আর মেমোরি, এই টোটাল হচ্ছে 4টে ইউনিট। ঠিক আছে, তো প্রথমে আমরা ইনপুট ইউনিট বা কি, যেমন এক্সাম্পল হচ্ছে মাউস, কিবোর্ড। ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা কোনো তথ্যকে সিপিইউতে পাঠাই। ঠিক আছে, প্রথমে সিপিইউতে পাঠালাম। সিপিইউর দুটো পার্ট, একটা হলো এএলইউ, একটা হচ্ছে সিইউ। এএলইউ এর ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, আর সিইউ এর ফুল ফর্ম হচ্ছে কন্ট্রোল ইউনিট। ওকে, তো প্রথমে সিপিইউতে পাঠানো হলো, কোনো তথ্যকে আমরা ইনপুট ডিভাইসের মাধ্যমে সিপিইউতে প্রেরণ করলাম। তারপরে সিপিইউ থেকে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা হয়ে সেটা মেমোরি ইউনিটে যাবে। ঠিক আছে, মেমোরি ইউনিটে সেটা স্টোর হবে। তারপর আবার সেটা আউটপুট ইউনিটে আসবে, যেমন ধরো মনিটর বা প্রিন্টার আউটপুট ইউনিটে এলো, এসে সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সিপিইউ হচ্ছে, সিপিইউর মধ্যে সমস্ত ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস হয়। ওকে, যদি আমি আমাদের ডে টু ডে লাইফের এক্সাম্পল দিয়ে বলি, ইনপুট যদি আমরা একটা জুসারের মধ্যে ইনপুট যদি আমরা লেবু দিই, সেটা যখন মিক্সির মধ্যে আমরা ঘোরাচ্ছি, সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মানে জিনিসটা প্রসেস হচ্ছে, আর আউটপুট হচ্ছে আমাদের জুস। ওকে, তো আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এবার দেখো, কম্পিউটারের প্রধান কতগুলি অংশ আছে, যেগুলো আমরা এবার আস্তে আস্তে ডিভাইস, কী কী ডিভাইস আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে ইনপুট ডিভাইস। কম্পিউটারে কাজ করার জন্য বাহির থেকে যে সমস্ত প্রয়োজনীয় তথ্য ও নির্দেশ দেওয়া হয়, সেগুলি কম্পিউটারে ইনপুট। ঠিক আছে, সেগুলো হলো কম্পিউটারের ইনপুট। যে যন্ত্রের সাহায্যে ইনপুট দেওয়া হয় সেগুলি হচ্ছে ইনপুট যন্ত্র বা ইনপুট ডিভাইস বা ইনপুট ইউনিট। ওকে, তাহলে আমরা বাইরে থেকে যে সমস্ত তথ্য বা নির্দেশ দিচ্ছি সেগুলো হলো ইনপুট, আর যে যন্ত্রের মাধ্যমে আমরা নির্দেশ দিচ্ছি সেটা হলো ইনপুট যন্ত্র বা ইনপুট ডিভাইস বা ইনপুট ইউনিট। ইনপুট ডিভাইসের কাজ কি? 1 নম্বর কাজ হচ্ছে ইনপুট নির্দেশ গ্রহণ করা। ফার্স্ট অফ অল ইনপুট নেবে, নির্দেশগুলিকে কম্পিউটারের ভাষায় বা মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করা, কারণ কম্পিউটার হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে। এবার কি কাজ? তথ্য ও নির্দেশগুলিকে কন্ট্রোল ইউনিটের মাধ্যমে মূল মেমোরিতে পাঠানো, মানে সিইউ। দেখো উপরে, দেখো সিইউ আছে, কন্ট্রোল ইউনিট, এর মাধ্যমে র্যামেতে পাঠানো। এগুলিকে ম্যান টু মেশিন ইন্টারফেস রূপে ক্রিয়া প্রতিক্রিয়া করা, মানে ম্যান টু মেশিন, মানে আমরা যখন দিচ্ছি সেটাকে নিয়ে ও মেশিনে দিচ্ছে। ঠিক আছে, সেটাই হলো ইনপুট ডিভাইসের কাজ, মানে আমাদের থেকে ইনফরমেশনটাকে নিয়ে ওকে মেশিনে পাঠালো, মানে কম্পিউটারে পাঠালো। উদাহরণ হচ্ছে কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন, জয়স্টিক, পাঞ্চ কার্ড রিডার, লাইট পেন, ডিজিটাল ক্যামেরা। তোমরা ইনপুট ডিভাইস কি বা ইনপুট ডিভাইস কাকে বলে, ইনপুট ডিভাইসের কাজ কি, আর ইনপুট ডিভাইসের কয়েকটা উদাহরণ, এগুলো তোমাদের কোয়েশ্চেনে আসে। আর একটা খুব কমন আর শিওর শর্ট কোয়েশ্চেন ধরতে পারো যে কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম, এই উপরে যে আঁকাটা আছে, এই আঁকাটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম তোমাদের কিন্তু আসে। নেক্সট দেখো, প্রসেসিং ইউনিট, সিইউ।
যে যন্ত্রাংশটি ইনপুট ডিভাইস থেকে তথ্য ও নির্দেশ গ্রহণ করে সেগুলিকে বিশ্লেষণের মাধ্যমে ফলাফল প্রদান করে তাকে বলা হচ্ছে প্রসেসিং ডিভাইস। তাহলে প্রসেসিং ডিভাইস কি? ইনপুট ডিভাইস থেকে তথ্য বা নির্দেশগুলিকে মানে গ্রহণ করে সেগুলোকে বিশ্লেষণ করছে, মানে ক্যালকুলেশন করছে। যখন তুমি 2+3 দিচ্ছ কম্পিউটারে, তোমার আউটপুট দেখাচ্ছে 5, কিন্তু কম্পিউটারকে সেটার জন্য একটা ক্যালকুলেশন করতে হচ্ছে, মানে অঙ্কটা করতে হচ্ছে। সেটা কোথায় হয়? সেটাই হচ্ছে সিইউতে হয় বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে হয়। এটি সাধারণভাবে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নামে পরিচিত। সিপিইউ এর দুটো অংশ। সিপিইউ হচ্ছে প্রধান দুটো অংশ। সেটা কি? সেটা হলো একটা কন্ট্রোল ইউনিট আর একটা হচ্ছে এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। দুটোরই ফুল ফর্ম তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে, এই দুটো পরীক্ষাতে আসে। সিইউ এবং এএলইউ একত্রে একটি আইসি চিপের মধ্যে অবস্থান করে, একে বলা হয় মাইক্রো প্রসেসর। দেখো এখানে পাশে ছবি দেওয়া আছে, ছোট্ট ছোট্ট চৌকো চৌকো, পাশেই দেখো সিপিইউ প্রসেসর বলে লেখা আছে, চিত্র এখানে দেওয়া আছে। তো সিপিইউ কিসের সমন্বয়ে গঠিত? সিইউ আর এএলইউ, ঠিক আছে। আর সিইউ আর এএলইউ এই দুটো একসাথে কি? একটা হচ্ছে সিইউ চিপ, আইসি চিপ, যেটাকে বলা হচ্ছে মাইক্রো প্রসেসর। উদাহরণ হচ্ছে মাইক্রো প্রসেসর এবং সিপিইউ হলো দুটি গুরুত্বপূর্ণ প্রসেসিং ডিভাইস। দুটি গুরুত্বপূর্ণ প্রসেসিং ডিভাইসের যদি উদাহরণ দিতে বলে তোমরা দেবে সিপিইউ আর মাইক্রো প্রসেসর। এবারের কাজ কি? সিপিইউ মধ্যস্থ কন্ট্রোল ইউনিট দ্বারাই কম্পিউটারের প্রতিটি কার্যপ্রণালী নিয়ন্ত্রিত হয়, মানে কম্পিউটারের যা কিছু কাজ সমস্ত কিছু কিন্তু সিপিইউ দিয়ে হয়, সেজন্য সিপিইউকে কম্পিউটারের ব্রেন বলা হয়। আর বিশ্লেষিত ফলাফলগুলিকে প্রদর্শনের জন্য আউটপুট যন্ত্রে প্রেরণ করা, মানে প্রথমে তথ্যকে বিশ্লেষণ করলো বা ক্যালকুলেশন করলো, করে সেটাকে আউটপুট যন্ত্রের মাধ্যমে আমাদেরকে দেখানো। এএলইউ সমস্ত প্রকার গণিত ও লজিক সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করে, ঠিক আছে। যে কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন সমস্ত কিছু কিন্তু সিপিইউর মধ্যেই হয়। এবার হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কি? কম্পিউটারকে সরবরাহ করা ইনপুট তথ্যগুলি বিশ্লেষিত হওয়ার পর যে ফল পাওয়া যায় বা যে রেজাল্ট আমরা পাই সেগুলিকে আমরা বলছি আউটপুট। এবার আউটপুট যে যন্ত্রের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি, তাহলে সেটাই হচ্ছে আউটপুট ডিভাইস বা আউটপুট ইউনিট। এবার সাধারণভাবে এই সকল আউটপুটগুলিকে মনিটরে দেখা যায়, প্রিন্টার দ্বারা ছাপিয়ে নেওয়া যায় এবং স্পিকারের সাহায্যে শোনা যায়। তাহলে আউটপুট আমরা শুনতেও পারি, মনিটরে দেখতেও পাই, বা তুমি যদি প্রিন্ট আউট নিতে চাও সেটাও নিতে পারো। সেই জন্য হচ্ছে মনিটর ভিডিইউ, ঠিক আছে, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, ভিডিইউ এর ফুল ফর্ম, এটা তোমরা পড়ে নেবে। আর প্রিন্টার, স্পিকার, প্লটার, বারকোড এগুলো হচ্ছে আউটপুট ডিভাইসের এক্সাম্পল। আর আউটপুট ডিভাইসের কাজ কি? যন্ত্রের ভাষায় লেখা নির্দেশগুলিকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করে, মানে যেটা তুমি মেশিনে কাজ হচ্ছে, যেটা আউটপুট হচ্ছে, সেটা আমরা যাতে বুঝতে পারি সেইটা রূপান্তর করে। আর রূপান্তরিত নির্দেশগুলিকে মনিটরের পর্দায় প্রদর্শন করে এবং প্রিন্টারের সাহায্যে ছাপা অক্ষরে প্রকাশ করে। এগুলি মেশিন টু ম্যান ইন্টারফেস রূপে ক্রিয়া প্রতিক্রিয়া করে, ঠিক আছে। তাহলে আগেরটা ছিল কি? ম্যান টু মেশিন। ইনপুট কি ছিল? ম্যান টু মেশিন, মানে আমরা দেবো ও মেশিনের যাতে বোধগম্য হয়, মানে মেশিন যাতে বুঝতে পারে সেই রকম ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে। আর আউটপুট ডিভাইসের কাজ হচ্ছে মেশিন যেটা করছে সেটা আমরা যাতে বুঝতে পারি, ম্যান যাতে বুঝতে পারে বা যে ইউজ করছে সে যাতে বুঝতে পারে, তার জন্য সেটাকে ট্রান্সফার করে হচ্ছে আউটপুট ডিভাইস। নেক্সট হচ্ছে মেমোরি বা স্টোরেজ ডিভাইস। এবার যে তথ্যগুলো সঞ্চয় করতে ব্যবহার হয় সেটাই, মানে যে ডিভাইসটা ইউজ করা হয় সেটাই হচ্ছে স্টোরেজ ডিভাইস বা মেমোরি ইউনিট। ওকে, মেমোরি দু রকমের হয়, একটা হলো প্রাইমারি মেমোরি, একটা হলো সেকেন্ডারি মেমোরি। ওকে, প্রাইমারি মেমোরি কি? এগুলি কম্পিউটারের মূল মেমোরি বা প্রধান মেমোরি নামে পরিচিত। তার মানে প্রাইমারি মেমোরির আরও একটা নাম হচ্ছে মেন মেমোরি।
এগুলি আইসি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট এর ভিত্তিতে বানানো। এগুলি ভোলাটাইল প্রকৃতির হওয়ায় বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ায় এখান থেকে তথ্য কিন্তু মুছে যায়, অর্থাৎ এগুলি এক প্রকারের অস্থায়ী মেমোরি। ভোলাটাইল মেমোরি মানে হচ্ছে যেই তোমার কম্পিউটার সুইচ অফ করে দেবে সে কিন্তু আর তথ্যগুলো ধরে রাখতে পারবে না, সেজন্য এটাকে ভোলাটাইল মেমোরি বলা হয় বা অস্থায়ী মেমোরিও বলা হয়। এগুলির গতি বেশি হলেও সঞ্চয় ক্ষমতা কম, স্পিড অনেক বেশি কিন্তু বেশিক্ষণ স্টোর করে রাখতে পারে না বা বেশি জিনিস স্টোর করে রাখতে পারে না। এগুলি ছাড়া কম্পিউটার চালানো যায় না। সেকেন্ডারি মেমোরি অপেক্ষা এদের দাম বেশি হয়, সেকেন্ডারি মেমোরির থেকে প্রাইমারি মেমোরির দাম বেশি। ওকে, র্যাম, রম, রেজিস্টার হলো প্রাইমারি মেমোরির উদাহরণ। এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমাদের আসে যে প্রাইমারি মেমোরি টিকা লেখো, সেকেন্ডারি মেমোরি টিকা লেখো। আর একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হচ্ছে ভোলাটাইল আর নন ভোলাটাইল, কোনটাকে ভোলাটাইল মেমোরি বলা হয়, কোনটাকে নন ভোলাটাইল মেমোরি বলা হয়। ঠিক আছে, র্যাম, রম, রেজিস্টার এগুলো কিন্তু হচ্ছে ভোলাটাইল মেমোরি। ওকে, এবার দেখো তবে তোমার রম হচ্ছে, শোনো একটু, তবে রম থেকে তথ্যগুলি মুছে যায় না বলে এটিকে ব্যতিক্রমধর্মী প্রাইমারি মেমোরি বলা হয়। তার মানে কি, প্রাইমারি মেমোরির ধর্ম কি, কম্পিউটার সুইচ অফ হয়ে গেলে ও কিন্তু ভুলে যাবে, কিন্তু রম হলো এমন একটা মেমোরি যেটা কম্পিউটার সুইচ অফ হওয়ার পরেও সেটা ভুলে যায় না, সেই জন্য হচ্ছে এটা ব্যতিক্রমধর্মী প্রাইমারি মেমোরি। কারণ রম কম্পিউটার চালু করার জন্য প্রয়োজনীয় সিস্টেম প্রোগ্রামগুলি সঞ্চিত থাকে, মানে কম্পিউটার চালু করতে গেলে আমাদের যে বেসিক সফটওয়্যার লাগে, যেমন অপারেটিং সিস্টেম বা আরও যে সমস্ত সফটওয়্যারগুলো লাগে সেগুলো রমের মধ্যে সঞ্চিত থাকে। আমরা যা কিছু লিখি বা টাইপ করি সে সবই র্যামে গিয়ে সঞ্চিত হয়, মানে তুমি যা কিছু লিখছো বা কোনো কিছু স্টোর করছো সমস্ত কিছু কোথায় গিয়ে স্টোর হয়, র্যামেতে গিয়ে স্টোর হয়। বিভিন্ন ধরনের রেজিস্টারগুলির মধ্যে অ্যাকুমুলেটর, মেমোরি বাফার আর প্রোগ্রাম কাউন্টার আর সাইন ফ্ল্যাগ উল্লেখযোগ্য। ঠিক আছে, তোমাদের এখানে একটা প্রশ্ন হতে পারে যে রেজিস্টারের উদাহরণ দাও, সেখানে তাহলে তুমি লিখবে অ্যাকুমুলেটর, সাইন ফ্ল্যাগ, প্রোগ্রাম কাউন্টার আর মেমোরি বাফার। ঠিক আছে, দেখো এখানে ছবি দিয়ে দিয়েছে র্যাম আর রম চিপের। এবার দেখো আমরা পড়ব সেকেন্ডারি মেমোরি। এগুলি কম্পিউটারের সাহায্যকারী বা সহায়ক মেমোরি। এগুলি চুম্বকীয় বা অপটিক্যাল মাধ্যমে বানানো হয়। ঠিক আছে, মানে আমাদের কম্পিউটারের সাহায্যকারী বা সহায়ক মেমোরি হলো সেকেন্ডারি মেমোরি, চুম্বক বা অপটিক্যাল এর মাধ্যমে এগুলো বানানো হয়। এগুলি অনুদ্বায়ী বা নন ভোলাটাইল প্রকৃতির হওয়ায় বিদ্যুৎ বন্ধ হয়ে গেলেও এখান থেকে তথ্য মুছে যায় না, মানে সেকেন্ডারি মেমোরির মধ্যে তুমি যে তথ্য সঞ্চয় করে রাখো সেটা কম্পিউটার যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু সেকেন্ডারি মেমোরি থেকে কম্পিউটারের তথ্যগুলো উড়ে যায় না। এগুলির গতি কম হলেও সঞ্চয় ক্ষমতা বেশি। সেকেন্ডারি মেমোরি না থাকলেও কম্পিউটার চালু করা যায়। প্রাইমারি মেমোরি অপেক্ষা এগুলি তুলনামূলকভাবে সস্তা, মানে প্রাইমারি মেমোরির থেকে সেকেন্ডারি মেমোরির দাম কিন্তু কম, আর সেকেন্ডারি মেমোরি যদি নাও থাকে তুমি কিন্তু কম্পিউটার চালাতে পারবে। উদাহরণ হচ্ছে সিডি, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, পেন ড্রাইভ। এবার এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সিডি ফুল ফর্ম কম্প্যাক্ট ডিস্ক। ওকে, এবার সিডির সঞ্চয় ক্ষমতা, এগুলো তোমাদের শর্ট কোয়েশ্চেনে আসে, প্রথমে যে 10 নম্বরের শর্ট কোয়েশ্চেন থাকে তাতে আসে। দেখো সিডির সঞ্চয় ক্ষমতা হচ্ছে 700 MB, এমবি ফুল ফর্ম হচ্ছে মেগাবাইট। আর হার্ড ডিস্কের সঞ্চয় ক্ষমতা 250 গিগাবাইটের বেশি। ফ্লপি ডিস্কের সঞ্চয় ক্ষমতা 1.44 MB, এটা সব থেকে কমন কোয়েশ্চেন, ফ্লপি ডিস্কের সঞ্চয় ক্ষমতাটাই ম্যাক্সিমাম টাইম কোয়েশ্চেনে আসে। আর পেন ড্রাইভের সঞ্চয় ক্ষমতা হচ্ছে 8 GBর বেশি। ওকে, এবার দেখো, এবার পড়বো আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। কম্পিউটারের তথ্য বিশ্লেষণের কাজে সাহায্যকারী যন্ত্রের নাম হলো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি কম্পিউটারের মস্তিষ্ক বা হৃৎপিণ্ড নামেও পরিচিত, মানে আমাদের যেমন ব্রেন আর হার্ট না থাকলে আমরা অচল, সেরকম কম্পিউটারের সিপিইউ না থাকলে কম্পিউটারের সিপিইউ না থাকলে সে কিন্তু অচল। আর সিপিইউর দুটো অংশ নিয়ে গঠিত, একটু আগেই তোমাদের সাথে আমি ডিসকাস করলাম, কন্ট্রোল ইউনিট আর অ্যারিথমেটিক লজিক ইউনিট, সিইউ আর এএলইউ। এবার
এবার এক্ষেত্রে তোমার দেখো এখানে সিইউ এর কাজ কি আর এএলইউ এর কাজ কি। কম্পিউটারের সমস্ত কার্যপ্রণালীকে নিয়ন্ত্রণ করে হচ্ছে সিইউ। ইনপুট তথ্যগুলি গ্রহণ করে প্রাইমারি মেমোরিতে স্থানান্তর করে। এএলইউকে গাণিতিক সমস্যাগুলি সমাধানের জন্য নির্দেশ দেয়, মানে তুমি যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিচ্ছ সেগুলোকে সমস্যার সমাধান করার জন্য এএলইউকে ও নির্দেশ দেয় সিইউ। প্রাইমারি মেমোরি ও এএলইউ এর মধ্যে তথ্য বিনিময় করে। ফলাফলগুলিকে প্রদর্শনের জন্য আউটপুট ডিভাইসে প্রেরণ করে। ঠিক আছে, মানে যে ফল হচ্ছে বা যে আউটপুট হচ্ছে সেটাকে আউটপুট ডিভাইসে প্রেরণ করে। তথ্য ও ইনফরমেশনগুলিকে সেকেন্ডারি মেমোরিতে সঞ্চয় করে রাখার নির্দেশ দেয়। তথ্য বা ইনফরমেশনগুলোকে সেকেন্ডারি মেমোরিতে ও সঞ্চয় করে রাখার নির্দেশ দেয়। আর কম্পিউটারের সঙ্গে যুক্ত সমস্ত ইনপুট আর আউটপুট ডিভাইসগুলির মধ্যে সমন্বয় সাধন করে। সমন্বয় সাধন করে মানে দেখো তুমি একটা ইনপুট দিলে, কিন্তু কম্পিউটার যদি ইনপুটটা না নিতে পারে, সেটা কোঅর্ডিনেশন যদি না হয় তাহলে তো হবে না। মানে ধরো আমি তোমাকে একটা কিছু কথা বললাম, তুমি সেটা যদি না শোনো তাহলে কি কোনো কাজ হবে? হবে না। এবার দেখো এএলইউ এর কাজ কি? সমস্ত রকম গাণিতিক সমস্যা যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো সমস্ত কিছু সমাধান করে হচ্ছে এএলইউ, কারণ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক মানেই অঙ্ক। লজিক্যাল সমস্যা যেমন অ্যান্ড, অর, নট, ন্যান্ড এগুলো সমাধান করে। কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণে কাজগুলিও নিয়ন্ত্রণ করে। সে হচ্ছে তোমার এএলইউ। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আর যারা ভিডিওটা দেখছো তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি একটা স্টুডেন্ট মানে তোমাদের স্কুলের একা তুমি হয়তো 11-এর এই ভিডিওটা দেখছো, তাকে আমি রিকোয়েস্ট করব তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর প্লিজ ভিডিওটাকে যতটা পারবে শেয়ার করবে। তো দেখো আবার পড়ায় ফিরে আসা যাক। এবার হচ্ছে বাস। বাস কি? অবশ্যই আমরা যে বাসে চলি সেই বাস নয়, কম্পিউটারের বাস। যে পরিবাহী তারের মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন অংশে তথ্য সঞ্চালিত হয় তাকে বলা হচ্ছে বাস। মানে একটা তার যার মধ্যে দিয়ে কম্পিউটারের বিভিন্ন অংশে তথ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাকে বলা হয় বাস। বাসের সাহায্যে কম্পিউটারের ভিতরের ও বাইরের যন্ত্রাংশগুলিকে প্রসেসর ও মেন মেমোরির সঙ্গে যুক্ত করে। ঠিক আছে, মানে বাইরের মানে ভিতরের আর বাইরের মানে ইনপুট আউটপুট ডিভাইস আর প্রসেসর আর মেন মেমোরি সমস্ত কিছুর সাথে যুক্ত করতে হবে কিছু একটা তারের মাধ্যমে। সেটা কি? সেটাই হলো বাস। কম্পিউটারের গতি এই সমস্ত বাসগুলির তথ্য পরিবহনের হারের উপর নির্ভর করে। মানে যে কম্পিউটার যত বেশি ফাস্ট, তোমার যার বাস যত উন্নত হবে সে তত বেশি ফাস্ট কম্পিউটারের তথ্যকে আদান প্রদান করতে পারবে। বাস 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিটের হয়ে থাকে। বাসের প্রধানত দুটো কাজ: যন্ত্রাংশগুলির মধ্যে সংযোগ স্থাপন করে আর কম্পিউটারের এক অংশ থেকে অন্য অংশে তথ্য আদান প্রদান করে। মানে কম্পিউটারের একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে তথ্য আদান প্রদান করা আর যন্ত্রগুলির মধ্যে সংযোগ স্থাপন করা। ধরো তুমি ইনপুট দিলে, ইনপুটটা কম্পিউটার নিয়ে নিল, প্রসেসর বা প্রসেসিং ইউনিট প্রসেস করলো, কিন্তু আউটপুট ডিভাইসের সাথে ওদের কানেকশন হচ্ছে না। তাহলে কি হবে? মনিটরের মধ্যে আউটপুটটা শো করবে না। এবার দেখো বাসের শ্রেণীবিভাগ। গঠনগত দিক থেকে বাসকে দুরকমভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে অভ্যন্তরীণ বাস, একটা হচ্ছে বহিস্থ বাস, ইন্টারনাল বা এক্সটার্নাল। তোমাদের যদি মনে হয় তোমরা বাংলাতে কমফোর্টেবল বাংলাটা করতে পারো, আর যাদের মনে হবে যে না ইংরেজিতে আমরা করবো তারা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো বাস হচ্ছে মেনলি দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। এবার ইন্টারনাল বা অভ্যন্তরীণ বাসের মধ্যে 4টে ভাগ। একটা হচ্ছে ডেটা বাস, একটা হলো কন্ট্রোল বাস, একটা হলো অ্যাড্রেস বাস, একটা হলো পাওয়ার বাস। আর বহিস্থ বাসের মধ্যে 4টে, একটা হচ্ছে আইএসএ, একটা হলো পিসিআই, একটা হলো এজিপি, আর একটা হলো এফএসবি। এবার দেখো অভ্যন্তরীণ বাস। এই বাসের এই যে শ্রেণী বিভাগ, এই যে ছকটা, এইটা কিন্তু পরীক্ষাতে আসে। আর অভ্যন্তরীণ বাস টিকা লেখো আর বহিস্থ বাস টিকা লেখো, এটাও আসে।
দেখো এবার অভ্যন্তরীণ বাস বিভিন্ন সার্কিট বোর্ডের উপর, যেমন ধরো মাদারবোর্ড, ঠিক আছে, সোনালী বর্ণের যে সূক্ষ্ম সূক্ষ্ম তারের মতো রেখাগুলি দেখা যায় সেগুলিকে বলা হচ্ছে অভ্যন্তরীণ বাস। ওকে, নিচে দেখো অভ্যন্তরীণ বাস যে চারটে সেগুলো একটু ডিসকাস করে দেওয়া হয়েছে। ডেটা বাস, ডেটা বাসের কী কাজ? ডেটা পরিবহন করার জন্য যে বাস ব্যবহৃত হয় সেগুলিকে ডেটা বাস বলা হয়। এগুলি ইনপুট ডেটাগুলিকে প্রসেসরের মাধ্যমে নির্দিষ্ট ড্রাইভ বা পোর্টে পাঠায় এবং উৎপন্ন আউটপুটগুলিকে বা আউটপুট যন্ত্রের মধ্যে প্রেরণ করে। কন্ট্রোল বাস কি? এগুলি সিপিইউ থেকে প্রাপ্ত সাংকেতিক নির্দেশগুলিকে বহন করে এবং বিভিন্ন ইনপুট আউটপুট যন্ত্রের মাধ্যমে সমন্বয় সাধন করে। কন্ট্রোল বাস এই সমস্ত কিছু ইনপুট আর আউটপুট যন্ত্রাংশের মধ্যে মানে তথ্য আদান প্রদানে সাহায্য করে। অ্যাড্রেস বাস কি? মেমোরিতে ডেটাগুলিকে ব্লক আকারে থাকে, মানে কম্পিউটারের মধ্যে যে মেমোরি, সেই যে মেমোরির মধ্যে যে ডেটা সেগুলো এক একটা ব্লক হিসেবে থাকে। প্রত্যেকটা ব্লকের একটা করে ঠিকানা থাকে, ধরে নাও এক একজনের বাড়ির মতো একটা করে অ্যাড্রেস থাকে। এবার এই ঠিকানাগুলির নাম মেমোরি অ্যাড্রেস। অ্যাড্রেস বাসের সাহায্যে ডেটাগুলির মেমোরি অ্যাড্রেসে মানে অ্যাড্রেস বাসের সাহায্যে ডেটাগুলির মেমোরি অ্যাড্রেস জানা যায়, মানে কোথায় আছে, যেখানে আছে, যে ঠিকানাটায় আছে সেটা হচ্ছে তোমার মেমোরি অ্যাড্রেস। ওকে, এবার এই মেমোরি অ্যাড্রেসটা তুমি জানবে কি করে? অ্যাড্রেস বাসের সাহায্যে জানবে, এবং সেটি কোন ঠিকানায় প্রেরিত হবে সেটি মানে সেটার নির্দেশও বহন করে, মানে কোথা থেকে কোথায় নিয়ে যেতে হবে। ঠিক আছে, ধরো তোমার বাড়ি থেকে তোমার বাড়ির অ্যাড্রেস থেকে তোমার বাড়ির বন্ধুর একটা অ্যাড্রেসে পাঠাতে হবে, তো সেই একটা অ্যাড্রেস থেকে আরেকটা অ্যাড্রেসে পাঠানোর কে কাজ করবে? অ্যাড্রেস বাস। পাওয়ার বাস কি? এই বাসগুলি মাদারবোর্ডের বিভিন্ন যন্ত্রাংশ, হার্ড ডিস্ক ড্রাইভ এবং অন্যান্য যন্ত্রগুলির মধ্যে বিদ্যুৎ প্রবাহ সংযোগ করে। ওকে, এবার হচ্ছে বহিস্থ বাস। যে বাসগুলি মাদারবোর্ডের অভ্যন্তরীণ বাসের সঙ্গে সংযোগকারী যন্ত্রগুলি, যেমন ধরো মাদারবোর্ডের যুক্ত গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড ইত্যাদি সংযুক্ত করে, তাদেরকে বলা হচ্ছে বহিস্থ বাস। ওকে, মানে মাদারবোর্ডে যে গ্রাফিক্স কার্ড থাকে, সাউন্ড কার্ড থাকে, এই সমস্ত যন্ত্রাংশগুলিকে কী করে? মানে বাসগুলোকে মাদারবোর্ডের অভ্যন্তরীণ বাসের সঙ্গে সংযুক্ত করে। ওকে, মাদারবোর্ডের একাধিক এক্সটেনশন স্লট থাকে, মানে অনেকগুলো স্লট থাকে। এই সব স্লটে নেটওয়ার্ক কার্ড, ঠিক আছে, মানে কম্পিউটার যে নেটওয়ার্ক আমরা ইন্টারনেট ইউজ করছি সেই নেটওয়ার্ক কার্ড, সাউন্ড কার্ড, ভিডিও কার্ড, আমরা যে শুনছি বা দেখছি সেগুলো সবের জন্য কিন্তু আলাদা আলাদা কার্ড লাগে। গ্রাফিক্স কার্ড যেটা তোমরা ইউজ করো গেম খেলার জন্য, এগুলো ইত্যাদি সহায়ক যন্ত্রগুলিকে সংযুক্ত করে। মানে এই যে এক্সটার্নালি তুমি যেগুলো আমরা মানে কি বলবো, আরও পারফরমেন্স কম্পিউটারে ভালো করার জন্য এই সমস্ত জিনিসগুলো আমরা লাগাই, সেগুলোকে কানেক্ট করে হচ্ছে বহিস্থ বাস বা এক্সটার্নাল বাস। উদাহরণ হচ্ছে আইএসএ বাস, পিসিআই বাস, এজিপি বাস আর এফএসবি বাস। এবার তোমার পার্থক্য, এটা খুব ইম্পর্ট্যান্ট। অভ্যন্তরীণ বাস আর বহিস্থ বাসের মধ্যে পার্থক্য কী? সার্কিট বোর্ডের উপর সোনালি রেখাযুক্ত তারগুলোকে বলা হচ্ছে অভ্যন্তরীণ বাস, আর অভ্যন্তরীণ বাস বাদে অন্যান্য বড় বড় বাসগুলো হচ্ছে বহিস্থ বাস। ওকে, সংযোগ কৌশল মানে কিভাবে মানে কানেকশনটা করে, এগুলি কম্পিউটারের ভিতরের যন্ত্রপাতির মধ্যে সংযোগ করে, মানে কম্পিউটারের ভিতরে যে সমস্ত যন্ত্রপাতি আছে সেগুলোকে সংযোগ স্থাপন করে। আর কম্পিউটারের এগুলি অভ্যন্তরীণ বাসের সঙ্গে সহায়ক যন্ত্রগুলির সমন্বয় সাধন করে, মানে অভ্যন্তরীণ বাসের সাথে যে সমস্ত যন্ত্রগুলো আছে ওর সাথে কাজ করছে সেটাকে তাদের সাথে সমন্বয় সাধন করে দেয় হচ্ছে এক্সটার্নাল বাস। আর মেমোরি, এই বাস খারাপ হলে বদলানো যায় না। ইন্টারনাল যদি বাস খারাপ হয়ে যায় তাহলে তুমি বদলাতে পারবে না, এক্সটার্নাল বাস যদি খারাপ হয়ে যায় তাহলে তুমি সহজেই বদলাতে পারবে। আর তথ্য ও বিদ্যুৎ পরিবহন, মেমোরির ঠিকানা নির্ণয় এবং সিপিইউ প্রদত্ত সংকেতগুলি এই বাসের মাধ্যমে পরিচালিত হয়। আর বহিস্থ বাস হচ্ছে অভ্যন্তরীণ বাসের সংকেত অনুসারে এগুলি সহায়ক যন্ত্রগুলিকে পরিচালনা করে। ঠিক আছে, মানে অভ্যন্তরীণ বাসের সাথে মানে ও যেটা সংকেত দিচ্ছে সেগুলো সংকেত নিয়ে মানে ওর থেকে কমেন্ট নিয়ে মানে কি করতে হবে সেটা জেনে তোমার যন্ত্রগুলোকে পরিচালনা করে।
তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে এতটাই আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস আরও বা এর মানে পুরো সমস্ত জিনিসগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভোকেশনাল যারা পড়ছো, যারা 11-এর স্টুডেন্ট, তারা সবাই বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করো। আর যারা 12-এর স্টুডেন্ট, তারা তোমাদের জুনিয়র যারা আছে তাদের সাথে ভিডিওটাকে শেয়ার করো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবে। আর কোনো জিজ্ঞেস থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো।